নমস্কার বন্ধুরা, আমি কিক্কু। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? বই পড়ছেন তো? আমি তো পড়ছি, আর সেই পড়ার প্রসঙ্গেই আজকে কথা বলবো আপনাদের সাথে। গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরে আমি কি কি বই পড়লাম এবং অক্টোবরে আমি কি কি বই পড়বো বলে ভেবেছি। অর্থাৎ সেপ্টেম্বর রিডিং র্যাপ আপ অ্যান্ড অক্টোবর টু বি রিড। তো চলুন প্রথমেই জেনে নিই সেপ্টেম্বরে যে বইগুলো পড়লাম আমার কেমন লাগলো, সেই বইগুলো সম্পর্কে ছোট্ট করে। প্রথমেই বলি যে বইগুলো আমি পড়ে শেষ করতে পেরেছি। দুটো বাংলা উপন্যাস, শঙ্করের লেখা জন অরণ্য এবং প্রীতম বসুর লেখা চৌধুরীর চর্যাপদ। দুটো বুঝতেই পারছেন, দুটো সম্পূর্ণ আলাদা জনরার এবং আলাদা পটভূমিতে সম্পূর্ণ আলাদা সময়কালের লেখা। তো প্রথমেই যদি বলি জন অরণ্যর কথা, এই নামটার সাথে আমরা সব বাঙালি আমার মনে হয় পরিচিত, কারণ বইটা পড়া থাক বা না থাক, এই উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের যে কালোজয়ী চলচ্চিত্র সেই একই নামে জন অরণ্য, তার সাথে আমার মনে হয় আমরা প্রত্যেকেই পরিচিত এবং সিনেমাটাও কম বেশি প্রায় সবাই দেখেছি। এর যে মূল উপজীব্য একদম এক লাইনে, 70-এর দশকে বাংলার বেকার সমস্যা। গল্পের যে মূল চরিত্র 25 বছর বয়সের এক শিক্ষিত বেকার সোমনাথ, তার যে জার্নি সেইটাকে কেন্দ্র করে সোমনাথ, তার বন্ধু সুকুমার বা এই গল্পের আরো অনেক বিভিন্ন যে নারী চরিত্র রয়েছে, যারা আমরা দেখি যে তারা কর্মক্ষম কিন্তু কর্মসংস্থান জোগাড় করে উঠতে পারছে না, এবং তার জন্য সমাজ কিভাবে দায়ী বা সমাজে সেই সময় কি ঘটে চলেছে, কর্মসংস্থানের জন্য এদেরকে কি কি করতে হচ্ছে বা হচ্ছে না, সেই নগ্ন রূঢ় সত্যটাকে, সেই অন্ধকার দিকগুলোকে লেখক কিন্তু উন্মোচন করেছেন এই লেখায়। এবং তার পাশাপাশি এই যে যুবক যুবতী, তাদের যে মানসিক অবস্থা, তাদের দোলাচল, দ্বন্দ্ব, কষ্ট, সেইগুলোকেও এত সংবেদনশীলতার সঙ্গে তিনি তুলে ধরেছেন যে আমরা যারা জীবনে একটা সময় বেকার সমস্যার মধ্যে দিয়ে গেছি, তারা কিন্তু এটার সাথে রিলেট করতে পারি। আর আপনারা যারা সিনেমাটা অলরেডি দেখেছেন, আমি তাদেরকে অনুরোধ করব বইটা প্লিজ একবার পড়ুন, কারণ সিনেমাটা দেখা আর বইটা পড়া দুটো আলাদা মিডিয়াম এবং সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। তারপর বলি দ্বিতীয় বইটার কথা, প্রীতম বসুর লেখা চৌধুরীর চর্যাপদ। আমি কয়েক মাস আগে লেখকের প্রাণনাথ হইও তুমি বইটা পড়েছিলাম এবং আমার বেশ ভালো লেগেছিল। তো সেই জন্যই আমি এই লেখকের এই বইটা আমি পড়তে শুরু করি। কিন্তু সত্যি কথা বলতে কি, এর অভিজ্ঞতা আমার মিশ্র। এর সময়কাল খ্রিস্টীয় মোটামুটি দ্বাদশ ত্রয়োদশ শতক এরকম সময়। আমরা দেখি যে তুর্কি আক্রমণে বাংলা বিধ্বস্ত এবং বৌদ্ধ সংঘ বা বিভিন্ন যে শিক্ষা চর্চা কেন্দ্র তুর্কি হানায় ধ্বংস হয়ে যাচ্ছে, এবং বিশেষ করে সেখানে যে সমস্ত আর যে অমূল্য সমস্ত পুঁথি সেগুলো সংরক্ষিত ছিল, সেগুলো কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বা সেইটাকে সংরক্ষণ করার জন্য এই সমস্ত বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণী তারা কি করছেন, সেইটাই মূলত এই বইয়ের পটভূমি। যে এখানে চৌথুপী বলে একটা কাল্পনিক আমাদের বাংলার একটা বৌদ্ধ মঠ, সেখানে সঞ্জীবনী নামে একজন বৌদ্ধ ভিক্ষুণী, তার লেখা একটা অমূল্য চর্যাপদ, সেটা এই সময়কার দাঁড়িয়ে একজন ঐতিহাসিক যোজনগন্ধা, সেটা আবিষ্কার হয়েছে এবং সেইটার পেছনে সেটার আরো যে সমস্ত ক্লু দেয়া রয়েছে, তার থেকে তার মনে হয় এই চৌথুপী সংগ্রামের যে অমূল্য যে জ্ঞান ভান্ডার সেটা পাওয়া যাবে, তার পেছনে ছুটছেন যোজনগন্ধা। তো এই দুই সময়কালের মধ্যে প্যারালালি এই গল্পটা চলে। সন্ধ্যা ভাষা বা চর্যাপদ কিভাবে এই আলো আঁধারির ভাষায়, মানে একরকম লেখাটা মনে হচ্ছে কিন্তু তার ভেতরের গূঢ় অর্থ সেটা সম্পূর্ণ আলাদা, সেই সমস্ত সম্পর্কে প্রচুর তথ্য আপনারা পাবেন। কিন্তু সেইটা বাদ দিয়ে যদি সাহিত্য অংশ ধরি, তো সেই সাহিত্য থেকে তো আমরা পাঠক হিসাবে কিছু পাবো বলে প্রত্যাশা রাখি, বিশেষ করে এটা যখন একটা থ্রিলারের মতন করে লিখতে চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই জায়গায় এটা একদম শুরুতে যেভাবে শুরু হয়েছিল, পোটেনশিয়াল ছিল যথেষ্ট, কিন্তু শেষে গিয়ে কিন্তু পাঠককে সেইভাবে স্যাটিসফাই করতে, মানে আমাকে সেভাবে স্যাটিসফাই করতে পারেনি। এই বইটার আমার মিশ্র অভিজ্ঞতা। এবার বলি যে বইগুলো আমি পড়তে শুরু করেছিলাম কিন্তু শেষ হয়নি, বা আমি সেটা পড়তে কন্টিনিউ করবো। ফ্রেঞ্চ লেফটেন্যান্ট সুপারম্যান, এটাও আমি প্রথমে সিনেমাটা দেখি এবং সিনেমাটাও খুব আইকনিক সিনেমা। এই সিনেমাটা দেখে আমার মূলত গল্পটা পড়ার আমার ইচ্ছা জাগে। লেখক জন ফাওয়েলসের লেখা পোস্ট মডার্ন লিটারেচারের একটা অন্যতম সেরা সমাদৃত একটা বই। এই বইতে আমরা দেখি যে ভিক্টোরিয়ান এরা, মিড 19th সেঞ্চুরি, এই সময়কালের ওপর সেখানে একজন জেন্টলম্যান, একজন অ্যামেচার ন্যাচারালিস্ট চার্লস স্মিথসন, তিনি অনুরক্ত হয়ে পড়ছেন এমন একজন মহিলার প্রতি যিনি সমাজের চোখে প্রায় পতিত। একজন ফ্রেঞ্চ লেফটেন্যান্টের সাথে কোনো সময় তার একটা কোনো সম্পর্ক হয় এবং সেই ফ্রেঞ্চ লেফটেন্যান্ট সে তার দেশে চলে যায়, কিন্তু এই মেয়েটি সে এখনো
সমুদ্রের ধারে বন্দরে সমুদ্রের দিকে তাকিয়ে অপেক্ষা করে কবে তার সেই প্রেমিক ফিরে আসবে। তো ভিক্টোরিয়ান সময়ে দাঁড়িয়ে এইরকম একটা সম্পর্ক এবং তার জন্য অপেক্ষা করা, এবং তারপর এই মেয়েটি একদম আজকের যুগে দাঁড়িয়ে আমরা যাকে বলি ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, সেই হিসাবে সে যা যা বিভিন্ন ডিসিশন নেয়, যে কাজকর্ম করে, সেটা তৎকালীন সমাজের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। এবং এরকমই একটি মেয়ের প্রেমে পড়ে যায় এই চার্লস স্মিথসন। এবং তারপর কি হয় এই নিয়েই এই লেখাটা আমি পড়তে শুরু করেছিলাম। প্রায় আমি 50-60 পাতা আমি পড়েছি, কিন্তু তারপর আমি আর এগোতে পারছি না। আসলে এই বইটার ভাষা এবং যেভাবে যে বিভিন্ন যে হিস্টোরিক্যাল যে বিভিন্ন ঘটনা বা সেই সময়কার সমাজ, সেইগুলো আমাকে খুঁজে খুঁজে পড়তে হবে। মানে আরো অনেক বেশি এটার পেছনে সময় এবং পরিশ্রম দিতে হবে এই বইটাকে ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য। তো এই বইটা আপাতত আমি যেটুকু পড়েছি সেইটুকু পড়ে আপাতত আমি পড়া বন্ধ রেখেছি। পরে আবার যখন হাতে সেই সময় আসবে আমি এই বইটা তুলে নেবো, না হলে এই বইটার প্রতি আমি জাস্টিস করতে পারবো না। নাম্বার 4 যে বইটা আমি পড়তে শুরু করেছি, প্রায় অর্ধেক আমি শেষ করেই ফেলেছি। অক্টোবরে বাকিটুকু আমি এই বইটা আমি পড়ে শেষ করবো। এই বইটাও আমার বেশ অনেকদিন ধরে পড়ার ইচ্ছা ছিল। অলকা চট্টোপাধ্যায়ের অতীশ দীপঙ্কর শৃঙ্গের বাংলায় লেখা একটা নন ফিকশন। এই বইটা সম্ভবত ইংরেজি ভার্সনও আছে, এবার আমি জানি না কোনটা প্রথমে লেখা হয়েছিল। আমি চৌথুবীর চর্যাপদ তার যে পিছনের যে রেফারেন্স বুকস, সেখানে তো এই বইটা পাই। আর গত বছর বা তার আগের বছর আমি শ্রী সন্মাত্রানন্দর লেখা নাস্তিক পণ্ডিতের ভিটা, যেটা সম্পূর্ণ অতীশ দীপঙ্কর শৃঙ্গেরের ওপরেই লেখা, সেই বইটা পড়তে গিয়েও তার যে রেফারেন্স বুকস, সেখানে আমি এই বইটার নাম পেয়েছিলাম। তো তখন থেকেই ভাবছিলাম বইটা পড়বো। তো এই চৌথুবীর চর্যাপদ শেষ করার পরেই আমি সঙ্গেই এই বইটা আমি পড়তে শুরু করি। এটা খুব সহজ সরল বাংলায় লেখা, একদম বিগিনার ফ্রেন্ডলি একটা বই, যেখানে খ্রিস্টীয় দশম একাদশ শতক, সেই সময় বৌদ্ধ ধর্ম কিভাবে আমাদের বাংলা থেকে তিব্বতে ছড়িয়ে পড়ে, আমাদের বাংলার অতীশ দীপঙ্কর শৃঙ্গের তার হাত ধরে, সেই সম্পর্কে অত্যন্ত তথ্য সমৃদ্ধ একটা নন ফিকশন বই। তো মোটামুটি এই ছিল আমার সেপ্টেম্বরের রিডিং র্যাপ আপ। এবার বলি যে অক্টোবরে কি কি বই পড়বো বলে ভেবেছি। প্রথমেই এই অতীশ দীপঙ্কর শৃঙ্গের বইটা তো পড়ে শেষ করতে হবে। আর একটা বই আমি কিনে ফেলেছি ইতিমধ্যে, আমার অত্যন্ত প্রিয় লেখক অমিতাভ ঘোষের সি অফ পপিস। এই বইটাতে সেই ব্রিটিশ ভারতবর্ষের যে আফিম ব্যবসা, এই সমস্ত কিছু নিয়ে এই পটভূমিতে লেখা। বিস্তারিত আমি বলতে পারবো না, আমি বইটা সবেই কয়েক লাইন পড়তে শুরু করেছি। তো এই বইটা জানি না, অমিতাভ ঘোষের বই পড়তে অনেকটা সময় লাগে। আমি সময় নিয়ে ধীরে ধীরে পড়ি, ওরকম তাড়াহুড়ো করে পড়ার মতন বই নয়। তো এই মাসে শেষ করতে পারবো কিনা জানি না, তবে কন্টিনিউ বইটা আমি পড়ে যাবো। অক্টোবরে না হলে নভেম্বরে, না হলে ডিসেম্বরে, তাড়াহুড়ো তো কিছু নেই। আর অতীশ দীপঙ্কর শৃঙ্গের পড়া হয়ে গেলে আমি আর একটা যে বাংলা বই তার পাশাপাশি আমি পড়তে থাকবো, সেটা আমার দুটো বই ভাবা আছে, তার মধ্যে যে কোনো একটা, দেখি নাই ফিরে অথবা হাসুলি বাঁকের উপকথা। তো দেখি কোন বইটা আমার মনকে টানে সেই সময়। এবং অবশ্যই অক্টোবরের শেষে আবার এই বইগুলো নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। তার মাঝখানে অবশ্যই আরো অন্যান্য বই নিয়ে কথা বলবো এর পরের ভিডিওগুলোতে। পড়তে থাকুন, আমিও পড়তে থাকছি। দেখা হবে খুব শিগগির নতুন কোনো বইয়ের কথা নিয়ে। নমস্কার।